তো আমার পিছনে দেখতে পাচ্ছেন মেজর জেনারেল কবির আহমেদ। উনি বাংলাদেশের সামরিক সচিব ছিলেন, শেখ হাসিনার আমলের সামরিক সচিব মিস্টার এই কবির আহমেদ। তো আপনারা জানেন কয়েকদিন আগে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। এবং গ্রেপ্তারি পরোয়ানা কী কারণে? ওই যে গুম খুম এইসব কী কাহিনী আছে, ডিজিএফআইসি নিয়ে, তারপরে ওই যে আয়নাঘর নিয়ে কী সব কাহিনী টাহিনী আছে না। তো সেই কাহিনীর এক মামলার অভিযুক্ত আসামি হলেন তিনি, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। শুধু সে না, শেখ হাসিনা সহ আরও 28 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল মাত্র কয়েকদিন আগে। এই 28 জনের ভিতরে 25 জনই হলো সামরিক কর্মকর্তা। তো এর ভিতরে সবচেয়ে আলোচিত সমালোচিত ছিল এই যে সামরিক সচিব শেখ হাসিনা আমলের মিস্টার কবির আহমেদ সাহেব। তা এখন যেদিন কিনা তার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তো শুনলাম তার পরের দিনই বলে, মানে অনেকে কানাকানি করছিল, তো তারপর দিনই বলে এই কবির আহমেদ তার বউ বাচ্চা কাচ্চা বাল বাচ্চা যারা আছে তাদেরকে নিয়ে সে কলকাতায় চলে গেছে, মানে পার্শ্ববর্তী দেশ ভারতে চলে গেছে। এবং কে গেছে? বাংলাদেশের একজন আবার মেজর জেনারেল। ইন্ডিয়াকে আমরা সারাদিন বলি ইন্ডিয়া আমাদের শত্রু রাষ্ট্র, ইন্ডিয়ার সাথে আমরা জিহাদ করুম, গাজাতুল হিন্দ করুম, এই করুম সেই করুম সবই করুম। অথচ যারা কিনা গাজাতুল হিন্দ করবে, যারা কিনা গাজাতুল হিন্দ করবে কি? আমরা তো করবো না, মানে সেনাবাহিনীরা করবে, সাথে সাথে আমরা থাকবো। এই তো গাজাতুল হিন্দ। এমনি তো লাঠি ঠ্যাঙ্গা নিয়ে গাজাতুল হিন্দ করা যাবে না, লাঠি ঠ্যাঙ্গা নিয়ে তো গাজাতুল হিন্দ করা যাবে না। আর আমরা যদি গাজাতুল হিন্দ করি তাহলে বাংলাদেশের সেনাবাহিনী আছে কোন কাজে, কোন কামে? এইটাও তো একটা প্রশ্ন। এদেরকে এত বছর যে ভয়ে ভয়ে খাওয়াইতেছি, তো এদের তো খাওয়ানোর মূল উদ্দেশ্যই তো হচ্ছে যে যদি কোনো সময় আমাদের প্রয়োজন হয়, যুদ্ধ টুদ্ধ লাগে, তাহলে আমাদেরকে তারা হেল্প করবে। আমাদেরকে হেল্প করবে কি? আমরা তাদেরকে হেল্প করবো, গিয়ে ফাইট করবে হলো তারা। তো তাদেরকে তো পয়সা দিই, এই যে খাওয়া দেওয়া মোটা তাজা করছি, এটি তো মূল কারণ ভাই, তাই না? তো সারাদিন বসে বসে আমরা গাজাতুল হিন্দ চিন্তা করতেছি, আর আমাদের এই সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা চিন্তা করে দেখেন, মেজর জেনারেল পদের একজন কর্মকর্তা, তারপরে সক্রিয়, উনি অ্যাক্টিভ ছিলেন সেনাবাহিনীতে, উনি অ্যাক্টিভ ছিলেন। এখন সে কী করছে? সে তার বউ বাল বাচ্চা কাচ্চা যারা আছে সুন্দর করে সেই শত্রু রাষ্ট্র যেখানে গিয়ে আমরা গাজাতুল হিন্দ করবো, সেইখানে গিয়ে আশ্রয় নিছে। কি বুঝলেন এটা দিয়া? আমি তো যা বোঝার বুঝছি, আপনাদের মাথা মনে ঢুকিনি। যাদের নিয়ে গাজাতুল হিন্দ করবেন তারা ভারতে গিয়ে আশ্রয় নেয়, ওই সল্ট লেক সিটি এসে নিউ টাউন এলাকার সেই সঞ্জিদা কমপ্লেক্সে, যেটা কিনা বিলাসবহুল একটা এলাকা। কলকাতার একটা বিলাসবহুল এলাকা হলো এই নিউ টাউন। গেছি তো আমি ভাই, বহুত আগে গেছি, মনেও না এখন, মনে হয় কলকাতা চেঞ্জ হয়ে গেছে অনেক কিছু। বাংলাদেশের গুলশান বনানী বাড়িধার আছে না, ঠিক তেমনই কলকাতার ওই এলাকাটার নাম হলো ওই নিউ টাউন, যেখানে সঞ্চিতা কমপ্লেক্স হাই রাইজ বিল্ডিং বুঝছেন এখানে থাকে। তো এখানে শুনলাম সে শুধু না, আরও বাংলাদেশের আরও আরেকজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, সেও বলে ঘাপটি বেড়ে ওখানে বসে রয়েছে। তো এখন এই যে কবির আহমেদ সাহেব যে দেশ থেকে চলে গেলেন, দেশ থেকে চলে যাওয়ার আগেই কিন্তু ওনার বিরুদ্ধে যে হতে পারে, এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে, এখন এটা উনি আগে থাকতেই জানতেন, আর জানবেনও বটে। বাংলাদেশ হলো ঘুষখোরের দেশ, চোর বাটপাড়ের দেশ হলো বাংলাদেশ। তো একদিকে ওনার বিরুদ্ধে মামলার শুনানি চলতেছে, আরেকদিকে কে বা কারা তারা বলে দিচ্ছে যে ভাই তোমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হইতেছে, আগেই গাটি বোসকা নিয়ে কোন জায়গায় যাবে সুন্দর করে ব্যবস্থা করো। তো শুনলাম সেই ট্রাইব্যুনাল তার বিচার হওয়ার আগেই বলে সেই কলকাতায় এর আগে অলরেডি কয়েকবার গেছে, গিয়ে টিয়া তার ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সেটা দেখেছে, তারপরে কী ফার্নিচার লাগবে, এয়ার কন্ডিশনটা কোন দিকে থাকবে, তারপরে কয়টা ফ্রিজ লাগবে বুঝছেন। তো এইসব নিয়ে টিয়া দেখে একেবারে খুব সুন্দরভাবে সে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আগে 2-4 বার কলকাতায় গিয়ে সেগুলো সব সেট করে দিয়েছে। তারপরে জাস্ট ফাইনাল ডিসিশনের জন্য ওয়েট করছিল যে সত্যি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় কি না। তো শেষ পর্যন্ত হয়েছে, যদি দেখে যখনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তার পরদিন সকালে তার বাল বাচ্চা নিয়ে বউ হয়ে সুন্দর করে চলে গেছে। এই হলো বাংলাদেশের অবস্থা। তা এখন চিন্তা করে দেখেন, সবাই যদি চলে যায় তাহলে বিচারটা করবো কাদের? সবাই যদি চলে যায়, এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট রায় ছিল। হ্যাঁ, গুম হত্যা এটা একটা খুব কঠিন অপরাধ। এখন যার ঘরের সন্তান, যার স্বামী বা যার সন্তান এভাবে গুম হত্যা আর ভিকটিম, যারা কিনে গুম হত্যার ভিকটিম, তাদের কষ্টটা আসলে আমরা ফিল করতে পারবো না। এটা হলো সত্যি কথা, তাদের কষ্টটা আমরা ফিল করতে পারবো না। তো এখন একটা বিচারের সুযোগ তৈরি হয়েছে। তো আমার মনে হয় তারা যদি নিরপরাধ হইতো তো তারা তো বিচারের জন্য ওয়েট করতো, বিচারের মুখোমুখি করতো, ট্রায়ালকে ফেস করতো। কিন্তু একটা জিনিস খেয়াল করতাম, কেউ ট্রায়ালকে ফেস করে না, সবাই দেখি সুযোগ পাইলে পালিয়ে যায়।
তার মানে বাংলাদেশের ট্রায়াল, বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর না সরকারি দলের কোনো ভরসা আছে, মানে আগে সরকারি দলের, নাকি বিরোধী দলের কোনো ভরসা আছে, না সাধারণ পাবলিকের কোনো ভরসা আছে। এটা কিন্তু খুব একটা ডেঞ্জারাস সাইন একটা দেশের জন্য, খুবই একটা ডেঞ্জারাস সাইন। চিন্তা করে দেখেন, এই বিচার ব্যবস্থা তো সরকারই করছে না, এই বিচার ব্যবস্থায় সরকারি লোকেরা যাইতে চায়, তাদের তৈরি করা বিচার ব্যবস্থা তারা নিজেরাই ফেস করতে চায় না। আর আমাদের মতো এই যে খুচরা মুচরা পাবলিকের কথা তো বাদ দিতেন, কী এক কাহিনী। তো চলেন আমি পুরো ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই, বুঝছেন, পুরো ঘটনাটা আমি আপনাদেরকে শোনাই। তো এই হলো আমাদের মেজর কবির আহমেদ। পরে তো আপনারা বলবেন যে জজ ভাই বানায় বানায় বসে বসে পড়ছেন, একটু পড়ে শোনাই, আপনি একটুখানি দেখেন। ওই যে এখানে লেখা আছে, শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ঠিক সেই মুহূর্তে আমার দেশ, ওই যে লেখা আছে, আমার দেশের অনুসন্ধানে তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে জেনারেল কবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে মেজর জেনারেল কবির আহমেদ দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। গত 9 অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। জেনারেল কবির এখন কলকাতার নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন। ঢাকা এবং কলকাতার নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। যে আমার দেশ যে পত্রিকাটা আছে না বাংলাদেশের, এটা কিন্তু কোনো পত্রিকায় ছাপানো হয়নি, উনি প্রথম করেছে, মাত্র কয়েক ঘন্টার আগে লেটেস্ট নিউজ। তো আমার দেশ পত্রিকার এই নিউজ করার পর যে কবির আহমেদ যে দেশ ছেড়ে চলে গেছেন, উনি আর পালিয়ে গেছেন ওনার বাল বাচ্চা নিয়ে, তো অন্য কোনো পত্রিকাতে আমি নিউজটা লক্ষ্য করিনি, শুধুমাত্র আমার দেশ পত্রিকাতে দেখলাম। তো সম্ভবত এই পত্রিকার এই নিউজকে পার্শ্বট করে অন্যান্য যে নিউজ পেপারসগুলো রয়েছে তার সম্ভবত কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারেন বাংলাদেশের পত্রপত্রিকার হেডলাইন হয়ে যাবে। তো এই হলো ভাই অবস্থা, সবই ভাই নিয়তির খেলা, সবই হলো ভাই নিয়তির খেলা। এখানে খেয়াল করে দেখেন, কবির আহমেদ যে দেশ ছেড়ে চলে গেছে, বা মানে সব বন্দোবস্ত যারা কিনা বিচার করতেছে তারাই কিন্তু যারা অভিযুক্ত তাদেরকে আবার সুন্দর নিরাপদে চলে যাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছে। এটা আমার কাছে মনে হয় ভুল হতে পারে। আর তা না হলে যে হাই প্রোফাইল যত লোকজনগুলো আছে দেখবেন কেউই কিন্তু মোটামুটি দেশে নেই, সবাই কিন্তু চুপচাপ চলে যাচ্ছে, কোনো না কোনো একটা তো সিস্টেম করছি। তো যারা বিচার করতেছে তারাই যাদেরকে বিচার করবে তাদেরকে আবার চলে যাওয়ার ব্যবস্থা করে দিতেছে। এখন সরকার যদি স্ট্রং হতো, আগের সরকার বলেন বা বর্তমান সরকার বলেন, জাস্ট 1 মিনিট সুইটার, ওকে, জাস্ট গিভ মি 1 মিনিট। এখন আগের সরকার বলেন আর বর্তমান সরকার বলেন, এখন আগের সরকারের আমলের এরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা না হয় আগের সরকারের সুবিধাটা নিয়ে এগুলো করতে পারতো, কিন্তু বর্তমানে তো তত্ত্বাবধায়ক সরকার আছে, আগের সরকার আর নাই, তো তারা তো চাইলে এগুলোকে আটকাতে পারতো, তাই না? কিন্তু তারাও আটকায়নি, পাইছে, লেনদেন হয়েছে, বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছে। কবি সাহেবের টাকার তোর অভাব নেই, দিছে 2-4 কোটি টাকা, 20-30 কোটি টাকা দিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিচ্ছে। তারাই একেবারে জামাই আদর করে তামাবিল বর্ডার দিয়ে পার করে দিয়েছে। কী এলো অবস্থা? আর আমাদেরকে দেখানো হইতেছে ওখানে তাদের বিচার হইতেছে, এই হইতেছে, হ্যান হইতেছে। আরে ভাই, সব যদি চোখের সামনে দিয়ে পালাই যায়, বিচারটা আপনি কার করবেন? এটা তো আমার মাথায় ঢুকে না ভাই। এই প্রশ্নটা আপনাদের কাছে রইল, সবাই যদি চলে যায়, সবাইকে যদি ভাগাইয়া দেন আপনারা, বিচারটা কার করবেন? আবার বিচার করবেন? আমি তো ভাই কিছু করিনি, গুম তো ভাই আমি কিছু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।